হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চ্যালেঞ্জেবল এক্সপ্লানেশন। আমি তোমাদের সঙ্গে অরিজিৎ। আজকে আমি তোমাদের সামনে জন কিটসের লেখা ওড টু অটাম কবিতাটি আলোচনা করব। প্রত্যেকটা কবিতা আলোচনা শুরু করার পূর্বে আমি তোমাদেরকে কবি পরিচিতি সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে থাকি, কিন্তু জন কিটসের দুটো কবিতা আমি আমার আগের ভিডিওগুলোতে পোস্ট করেছি, যেগুলোতে জন কিটস সম্পর্কে যাবতীয় তথ্য তোমরা পেয়ে যাবে। তাই এই ভিডিওটাতে আমি জন কিটস সম্পর্কে কিছু না বলে আমরা কবিতাটা শুরু করব। যদি তোমরা জন কিটস সম্পর্কে জানতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দুটো ভিডিও লিংক দেওয়া রয়েছে, তোমরা ওই দুটি ভিডিও দেখে নিতে পারো। চলো তাহলে আমরা কবিতাটা সম্পর্কে শুরু করি। ওড টু অটাম কবিতাটি লেখা হয়েছিল 1819 সালে এবং পাবলিশ হয়েছিল 1820 সালে। এটা তিনটি স্ট্যাঞ্জা রয়েছে। তিনটে স্ট্যাঞ্জাতে কবি তিন রকমের পার্সপেক্টিভ থেকে অটামকে ব্যাখ্যা করেছেন। আমরা তিনটে স্ট্যাঞ্জা পড়ব লাইন বাই লাইন। তাহলে শুরু করি, চলো লেটস স্টার্ট। সিজন অফ মিস্টস অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস। প্রথমেই জন কিটস অটামকে বলছেন, ইউ আর দ্য সিজন অফ মিস্টস। মিস্ট মানে কি? মিস্ট মানে হচ্ছে কুয়াশা, অর্থাৎ তুমি হচ্ছ কুয়াশার ঋতু। কুয়াশার ঋতু কেন বলেছেন? অটাম অর্থাৎ শরৎকালে ঘুম থেকে ওঠার পরে দেখবে ভোরবেলা বা সকালবেলা ঘাসের ওপর বা গাছের পাতার ওপর বিন্দু বিন্দু জলকণা অর্থাৎ শিশির দেখতে পাই। সেই জন্য কবি সিজন, এই অটাম সিজনকে মিস্টসের সিজন বলেছেন, অর্থাৎ কুয়াশার ঋতু বলেছেন। আরও কি বলেছেন? অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস। মেলো কথাটির অর্থ হচ্ছে সফট বা প্লিজেন্ট, অর্থাৎ খুব মনোরম সফট কি রয়েছে না ফ্রুটফুলনেস। ফ্রুটফুলনেস মানে কি? ফ্রুটফুলনেস মানে হচ্ছে ফুলে ফলে পরিপূর্ণ ঋতু, অর্থাৎ ইউ আর দ্য সিজন অফ মিস্টস, তুমি হচ্ছে কুয়াশা ঋতু। অ্যান্ড কি? অ্যান্ড অলসো ইউ আর দ্য সিজন অফ মেলো ফ্রুটফুলনেস, অর্থাৎ মনোরম খুব সফট ঋতু এবং এই ঋতুতে ফুল ফলে গাছ পরিপূর্ণ থাকে। সেকেন্ড লাইনে চলে যাব। ক্লোজ বুজুম ফ্রেন্ড অফ দ্য ম্যাচিউরিং সান। জন কিটস আরো বলছেন, ইউ আর ক্লোজ বুজুম ফ্রেন্ড। ক্লোজ বুজুম, বুজুম মানে অন্তরঙ্গ, আবার ক্লোজ মানে অন্তরঙ্গ। এই দুটো ক্লোজনেস বোঝানোর জন্য দুটো ওয়ার্ড তিনি ব্যবহার করেছেন। কেন দুটো ক্লোজ ব্যবহার করেছেন? বুজুম মানেও ক্লোজ, ক্লোজ মানেও ক্লোজ। কেন বুঝিয়েছেন? এটা বোঝাতে চেয়েছেন যে খুবই ইন্টিমেট ফ্রেন্ড, অর্থাৎ এ বি এর ইন্টিমেট ফ্রেন্ড, এ বি এর খুব ক্লোজ এবং ইন্টিমেট ফ্রেন্ড, এই দুটো ওয়ার্ড যখন ব্যবহার করবে তখন আরো ঘনিষ্ঠতা বোঝাবে। ক্লোজ বুজুম ফ্রেন্ড অফ দ্য ম্যাচিউরিং সান, অর্থাৎ পরিপক্ক সূর্যের তুমি হচ্ছ খুব ক্লোজ বন্ধু। ম্যাচিউরিং সান, সানটাকে ম্যাচিউরিং কেন বলা হয়েছে? তোমরা অনেকেই জানো যে ইংল্যান্ড হচ্ছে প্রধানত শীত প্রধান দেশ, তাই বছরের অন্যান্য সময়ের তুলনায় এই অটামে অর্থাৎ শরৎকালে সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে। শরৎকালটাই ওইখানে গ্রীষ্মের মতো কাজ করে, তাই অন্যান্য বছরের তুলনায় যেহেতু এই সিজনটাতে সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে, সেই জন্য সানটাকে ম্যাচিউরিং বলা হয়েছে। এবং এই যে তুমি সূর্যের খুব ক্লোজ, খুব নিবিড় বন্ধু, সেই জন্য তোমরা কি করছো? কনস্পায়ারিং উইথ হিম হাউ টু লোড অ্যান্ড ব্লিজ উইথ ফ্রুট দ্য ভাইন্স দ্যাট রাউন্ড দ্য থ্যাচ ইভস রান। কনস্পায়ারিং, তাহলে ইউ আর কনস্পায়ারিং উইথ হিম। ইউ বলতে সিজন অফ অটাম, অর্থাৎ অটাম সিজন তুমি কি করছো? কনস্পায়ার করছো। কনস্পায়ার মানে খারাপ সেন্সে ষড়যন্ত্র করা, কিন্তু আমরা এইখানে যেহেতু লিটারেচারের স্টুডেন্ট আমরা, তাই কনস্পায়ারিং মানে আমরা ধরবো না ষড়যন্ত্র করা, এখানে পজিটিভ অর্থে ষড়যন্ত্র, অর্থাৎ কোঅপারেট করা বা সাহায্য করা বা একসাথে কাজ করা, অর্থাৎ হিম উইথ হিম। হিম বলতে এখানে সূর্য, অর্থাৎ তুমি সূর্যের সাথে কোঅপারেট করছো বা একসাথে কাজ করছো, এবং তোমরা একসাথে কাজ করার ফলে তোমরা কি করছো না টু লোড অ্যান্ড ব্লেজ উইথ দ্য ফ্রুট দ্যাট দ্য ভাইন্স দ্যাট রাউন্ড দ্য থ্যাচ ইভস রান, অর্থাৎ তোমরা কি করছো? হাউ টু লোড অ্যান্ড ব্লিস। ব্লিস মানে কি? ব্লিস মানে হচ্ছে আশীর্বাদ তুষ্ট করা, অর্থাৎ তোমরা আশীর্বাদ তুষ্ট করছো এবং লোড, আশীর্বাদ তুষ্ট করছো কাকে? উইথ দ্য ফ্রুট অফ ভাইন্স। ভাইন্স মানে কি? আঙ্গুর গাছ। তোমরা আঙ্গুর গাছকে
আশীর্বাদ তুষ্ট করছো তোমরা দুজনে একসাথে। আশীর্বাদ তুষ্ট গাছকে কিভাবে করা হয়? গাছকে ফুলে ফলে ভরিয়ে দিয়ে তাকে বলবো আমরা আশীর্বাদ তুষ্ট করা। তাই আঙ্গুর গাছ যেহেতু ফুলে ফলে পরিপূর্ণ এই সূর্য এবং অটাম সিজনের দ্বারা, সেই জন্য সেই আঙ্গুরের যে লোড, সেই জন্য এখানে লোড অ্যান্ড ব্লিস বলা হয়েছে। অর্থাৎ সূর্য এবং অটাম সিজন মিলে কাজ করছে একসাথে এবং আঙ্গুর ফল পাকাতে সাহায্য করছে এবং এতটাই পেকে গেছে যে এবং ফলে ফুলে পরিপূর্ণ গাছটা, যে তার লোডটা গাছটা নিতে পারছে না। তখন কি করছে? দ্যাট রাউন্ড দ্য থ্যাচ ইভস রান। থ্যাচ ইভস মানে হচ্ছে খড়ের চালা। আঙ্গুর গাছটা এতটাই লোডেড হয়ে গেছে, যে ফুল লোডেড, যে সেই ভারটা গাছটা নিতে পারছে না এবং তখন যে খড়ের চালা রয়েছে গ্রামাঞ্চলে, যে খড়ের চালা, সেই খড়ের চালার উপরে আঙ্গুরগুলো যেন উঠছে, গোল করে যেন আঙ্গুরগুলো ওইখানে উঠছে। এইখানে দেখো থ্যাচ ইভস অর্থাৎ খড়ের চালা, এটা কিন্তু গ্রামাঞ্চল, অর্থাৎ এটা কিন্তু আমরা গ্রামাঞ্চলের কথা, অর্থাৎ যে পার্সপেক্টিভ এটা লেখা হয়, অর্থাৎ উইনচেস্টার, ইংল্যান্ডের উইনচেস্টারের যে গ্রামাঞ্চল, সেই গ্রামাঞ্চলের বর্ণনা এখানে দেওয়া হয়েছে। সেই জন্য আমরা এখানে কিছুটা গ্রামগঞ্জের দৃষ্টি আমরা দেখতে পাবো। তারপরে কি বলছে দেখো, টু বেন্ড উইথ অ্যাপেলস দ্য মোস্ট কটেজ ট্রিজ। টু বেন্ড উইথ অ্যাপেলস, আরো কি রয়েছে? তোমরা কি সাহায্য করছো না আপেল গাছগুলোকে বাঁকাতে সাহায্য করছো। কিভাবে বাঁকাতে? না তারা ফলে ফুলে পরিপূর্ণ করে দিচ্ছে গাছটাকে, এবং আপেল গাছগুলো যখন ফলে ফুলে পরিপূর্ণ, সে আপেল গাছটার লোডটা নিতে পারছে না, তখন কি করছে না মোস্ট কটেজ ট্রিজ, অর্থাৎ গ্রামাঞ্চলের যে বাড়িতে উঠানে হচ্ছে এই গাছগুলো দেখতে পাওয়া যায়। কবিও উঠানে দেখছেন, উঠানে বাঁশ দিয়ে মাচা করা রয়েছে এবং ওই মোস্ট কটেজ ট্রিজ বলতে গ্রামাঞ্চলের ছোট ছোট যে কুটির, সেই কুটিরের উঠানে যে ছোট ছোট মাচা করা রয়েছে, সেই মাচার উপরে যেন ওই ফুল লোডেড আপেল গাছটা যেন তার উপরে যেন ঝুঁকে পড়ছে। অ্যান্ড ফিল অল ফ্রুট উইথ রাইপনেস টু দ্য কোর। এবং তোমরা দুজন কি করছো? তোমরা দুজন ফলকে পাকিয়ে তুলছো। কতটা পাকিয়ে দিচ্ছ? টু দ্য কোর। কোর মানে হচ্ছে সেন্টার, অর্থাৎ পুরো ফলটাকে পরিপক্ক অবস্থা, একদম পূর্ণতা লাভ করে দিচ্ছ। To swell the gourd and plumb the hazel cells with a sweet kernel. To sell the gourd. Sell মানে কি? মানে ফাঁপা বা পরিপূর্ণতা দেওয়া, একটা পরিপূর্ণ রূপ দেওয়া, এটাকে বলা হয় সেল। আর গার্ড মানে হচ্ছে লাউ, অর্থাৎ তুমি লাউকে, অর্থাৎ সবজি, তুমি লাউকে তার যে পরিপূর্ণ অবস্থা, পরিণত অবস্থায় যেতে সাহায্য করছো। অর্থাৎ লাউ ছোট থাকলে তো আমরা খাই না, আমরা খাই সেটা বড় হলে। তাই তুমি লাউকে তার অন্তিম অবস্থা, অর্থাৎ তার যে একদম পরিণত অবস্থা, সেই পরিণত অবস্থায় যাওয়াতে সাহায্য করছো। আর কি করছো? অ্যান্ড প্লাম দ্য হেজেল সেলস উইথ এ সুইট কার্নেল। হেজেল সেলস মানে হচ্ছে, হেজেল মানে হচ্ছে বাদাম, আর সেলস মানে হচ্ছে খোলা। তুমি বাদামের প্লাম মানে হচ্ছে ওই প্লাম আর সুয়েল হচ্ছে সেম ওয়ার্ড, অর্থাৎ ফাঁপা, ফুলিয়ে ফাঁপানো। অর্থাৎ তুমি বাদামের যে খোসাগুলো, সেই বাদামের খোসাগুলোকে পরিণত করছো, বাদামের খোসাগুলিকে ফাঁপতে সাহায্য করছো। অর্থাৎ বাদামের যে পরিণত অবস্থা, সেই পরিণত অবস্থায় যেতে সাহায্য করছে আটাম উইথ এ সুইট কার্নেল। কার্নেল মানে হচ্ছে শ্বাস, অর্থাৎ বাদামের যে অংশটা আমরা খাই সেটা হচ্ছে কার্নেল। মিষ্টি শ্বাসে পরিপূর্ণতা দিচ্ছ। টু সেড বাডিং মোর, এবং আরো অনেক কিছু পরিণত অবস্থায়, অর্থাৎ ফুললি এক্সপিরিয়েন্সড করতে এই অটাম সিজন সাহায্য করছে। অ্যান্ড স্টিল মোর, এটাই শেষ নয়, আরো অনেক কিছু করছে। লেটার ফ্লাওয়ার্স ফর দ্য বিজ। দেখো অটাম সিজনের প্রথম দিকে কিছু ফল ফুল পাকে, ফুল জন্মায়, কুঁড়ি থেকে ফুল প্রস্ফুটিত হয়। আবার অটাম সিজনের শেষের দিকেও কিন্তু ফুল প্রস্ফুটিত হয়। সেই জন্য একদিকে কিন্তু ফল পাকছে, সবজি তার পরিণত অবস্থায় যাচ্ছে, আবার অন্যদিকে আবার নতুন ফুলের সৃষ্টি করছে। কাদের জন্য এই ফুল ফোটাচ্ছে অটাম সিজন? ফর বিজ, মৌমাছিদের জন্য। ততক্ষণ পর্যন্ত মৌমাছিদের জন্য ফুল ফোটাচ্ছে, ফুল প্রস্ফুটিত করছে, আনটিল, যতক্ষণ না দে থিঙ্ক ওয়ার্ম ডেজ উইল নেভার সিজ, তারা মৌমাছিরা যতক্ষণ না ভাবছে গরমের দিন কোনোদিন শেষ হবে না। ফর, এই জন্য, কারণ তারা ভাবছে না কেন? ফর, কারণ সামার হ্যাজ ওভারব্রিমড দেয়ার ক্ল্যামি সেলস। ক্ল্যামি সেলস মানে হচ্ছে মৌচাক, অর্থাৎ এই গ্রীষ্মের দিনে তাদের যে ক্ল্যামি সেলস, অর্থাৎ মৌমাছিরা কিন্তু তাদের মধুটা পরিপূর্ণ করে দিচ্ছে একদম। অর্থাৎ
এই যে সামার ডেজ, এই সামার ডেজেই কিন্তু মৌমাছিরা মধু সংগ্রহ করে, এবং তারা চাইছে না যে এই গ্রীষ্মের দিন কোনোদিন শেষ হোক, কারণ তাদের যে রয়েছে অর্থাৎ তাদের যে মৌচাক, সেই মৌচাকগুলোকে পরিপূর্ণতা দিয়ে দিয়েছে এই গ্রীষ্মটা। সেই জন্য তারা বলছে যে এই গ্রীষ্মের দিন যেন শেষ না হয়, এবং ততক্ষণ পর্যন্ত এই ফ্লাওয়ার কিন্তু আবার নতুনভাবে প্রস্ফুটিত করছে এই অটাম সিজন। অর্থাৎ আমরা দেখলাম ফার্স্ট স্ট্যাঞ্জাতে জন কিটস একটা ভেজিটেটিভ ওয়েতে অটামকে ব্যাখ্যা করলেন। এবার আমরা সেকেন্ড স্ট্যাঞ্জাটা শুরু করব। দেখো, হু হ্যাথ নট সিন দি অপ্ট অ্যামিড দ্য স্টোর, কে তোমাকে দেখেনি। হ্যাথ মানে কি? হ্যাথ মানে হচ্ছে ওল্ড ইউজ অফ হ্যাজ অর হ্যাভ, অর্থাৎ কে তোমাকে দেখেনি। দি মানে তোমাকে, ওল্ড ইউজ অফ ইউ। কে তোমাকে দেখেনি, অপ্ট মানে হচ্ছে কোনো কোনো সময়, অর্থাৎ কোনো কোনো সময় কে তোমাকে দেখেনি। অ্যামিড দ্য স্টোর, অ্যামিড দ্য স্টোর মানে হচ্ছে শস্য ভাণ্ডারের মধ্যে, অর্থাৎ কোনো কোনো সময় কে তোমাকে শস্য ভাণ্ডারের মধ্যে দেখেনি, অর্থাৎ তোমাকে শস্য ভাণ্ডারের মধ্যে কোনো না কোনো সময় সকলেই দেখেছে। এটা হচ্ছে একটা রেটোরিক্যাল কোশ্চেন, অর্থাৎ রেটোরিক্যাল কোশ্চেন আমরা তাকেই বলবো যে কোশ্চেনটার মধ্যে উত্তরটা নিহিত অবস্থায় থাকে। অর্থাৎ কে তোমাকে শস্য ভাণ্ডারের মধ্যে কোনো না কোনো সময় দেখেনি। সামটাইমস হুএভার সিক্স অ্যাব্রড, সামটাইমস কোনো কোনো সময়, হুএভার যে কেউ, সিক্স অ্যাব্রড কেউ যদি তোমাকে, অ্যাব্রড মানে কি? বিদেশ, কিন্তু এখানে অ্যাব্রড মানে হচ্ছে, প্রথম লাইনে বললেন তিনি যে অ্যামিড দ্য স্টোর মানে হচ্ছে শস্য ভাণ্ডার, অর্থাৎ শস্য ভাণ্ডারের বাইরে যদি তোমাকে কেউ খুঁজে থাকে, অ্যাব্রড মানে হচ্ছে শস্য ভাণ্ডারের বাইরে, যদি বাইরে, তাহলে সামটাইমস হুএভার সিক্স অ্যাব্রড কেউ যদি তোমাকে শস্য ভাণ্ডারের বাইরে খুঁজে থাকে, মে ফাইন্ড সে হয়তো খুঁজে পাবে, দি তোমাকে, সিটিং কেয়ারলেস অন এ গ্র্যানারি ফ্লোর। গ্র্যানারি ফ্লোর মানে হচ্ছে খামার বাড়ি, অর্থাৎ যেখানে ফসল কাটার পরে যেখানে বাড়িতে এনে রাখা হয় সেই খামার বাড়িটা হচ্ছে গ্র্যানারি ফ্লোর। অর্থাৎ তোমাকে হয়তো দেখতে পাবে খামার বাড়িতে কেয়ারলেস অবস্থায়, অর্থাৎ অন্যমনস্কভাবে যত্নহীনভাবে বসে রয়েছো। দাই হেয়ার সফট লিফটেড বাই দ্য উইনোয়িং উইন্ড, দাই হেয়ার তোমার চুল, সফট লিফটেড খুব আলতোভাবে যেন উড়বে, বাই দ্য উইনোয়িং উইন্ড। উইনোয়িং উইন্ড বলতে যে উইন্ডের দ্বারা দেখবে ধানের খোসাগুলো ওড়ানোর জন্য বা বাদ দেওয়ার জন্য এক ধরনের ফ্যানের বাতাস বা হাওয়া দেওয়া হয়, সেই হাওয়াটাকে বলা হচ্ছে উইনোয়িং উইন্ড। অর্থাৎ সেই অল্প হাওয়াতে তোমার চুলগুলো যেন খুব সফট, খুব আলতোভাবে, খুব মনোরমভাবে, খুব আলতোভাবে যেন উড়বে। অর্থাৎ এখানে আমরা একটা পার্সনিফিকেশন দেখতে পাচ্ছি। সামারকে একটা মেয়ের রূপ দেওয়া হয়েছে, মেয়ের সঙ্গে পার্সনিফাই করা হয়েছে মেয়ে হিসেবে। সেজন্য বলছে যে হয়তো উইনোয়িং উইন্ড, অর্থাৎ যে ওয়াইন্ডের দ্বারা, উইনোয়িং উইন্ড কাকে বলে না, উইনোয়িং উইন্ড বলতে আমরা তাদেরকেই বোঝাবো যে উইন্ড, অর্থাৎ যে বাতাস দিয়ে আমরা ধানের খোসাগুলো ওড়াই গ্রামাঞ্চলে, সেই উইন্ডের দ্বারা তোমার যেন চুলগুলো আলতোভাবে উড়ছে। অথবা অন এ হাফ রিপ্ট ফিউরো সাউন্ড অ্যাসলিপ, অন এ হাফ রিপ্ট ফিউরো। হাফ রিপ্ট মানে হচ্ছে অর্ধ কাটা, ফিউরো মানে হচ্ছে মাঠ, অর্থাৎ হাফ রিপ্ট ফিউরো অর্থাৎ অর্ধ ফসল কাটা বা অর্ধ ফসল পাকা মাঠে, সাউন্ড অ্যাসলিপ, তুমি ফিউরো মানে হচ্ছে যে সারিবদ্ধভাবে যেখানে অর্ধ পাকা বা অর্ধ কেটে ফেলা ফসল, সে অর্ধ কেটে ফেলা ফসলগুলো যেভাবে সারিবদ্ধভাবে রাখা হয়, সেই সারিবদ্ধ ফসল কাটার উপরে তুমি যেন খুব বিশাল একটা সাউন্ড স্লিপ, অর্থাৎ সজোরে নিঃশ্বাস নিয়ে তুমি ঘুমাচ্ছ। ড্রাউজড উইথ দ্য ফিউম অফ পপিজ while thy hook spares the next swath and all its twin flowers. Drowsed মানে কি? ঘুম ঘুম ভাব। উইথ দ্য ফিউম অফ পপিজ, পপি একটা ফুল, অর্থাৎ পপি ফুলের গন্ধে তোমার শরীরটা বা তোমার মাথাটা যেন ঝিমঝিম করছে বা একটু ঘুম ঘুম ভাব আসছে। while thy hook spares the next swath, এই যে তুমি একটু আগে ঘুমাচ্ছিলে, তুমি কিন্তু এখন ঘুম থেকে উঠে গেছো, তবুও তোমার শরীরটা যেন একটু ঘুম ঘুম মাথাটা যেন ঝিম করছে এবং ঘুম ঘুম ভাব আসছে। তারপর তুমি কি করছো? নেক্সট সোয়াত, অর্থাৎ নেক্সট সোয়াত বলতে কিন্তু অর্ধ ফসল কাটা, অর্থাৎ ফসল কাটা হয়নি যে অংশে, সেই অংশগুলো কাটার জন্য তুমি কিন্তু ঘুম অবস্থাতেই উঠছো। অ্যান্ড অল ইটস টুইন ফ্লাওয়ার্স, এবং যে ফুল অন্যদিকে তুমি কি করছো, এগুলো করছো, তার সাথেও যেন তুমি যেন সারিবদ্ধভাবে
টুয়াইন মানে হচ্ছে কুণ্ডলীকৃত, তুমি যেন সারিবদ্ধভাবে ফুলগুলোকে যেন প্রস্ফুটিত করছো। অ্যান্ড সামটাইমস লাইক এ গ্লিনার দাউ ডস্ট কিপ দ্য স্টেডি দাই ল্যাডেন হেড অ্যাক্রস এ ব্রুক। অ্যান্ড সামটাইমস আবার কখনো কখনো সময় লাইক এ গ্লিনার, গ্লিনার মানে হচ্ছে শস্য সংগ্রহকারী, যে শস্য সংগ্রহ করে অর্থাৎ চাষি, তুমি যেন চাষির মতো দাউ ডস্ট কিপ স্টেডি দাই লেডেন হেড, তোমার মাথার ওপরে শস্যের বোঝা নিয়ে স্টেডি খুব শক্তভাবে তোমার বোঝাটা তোমার মাথার উপরে চাপিয়ে তুমি ক্রস করছো, তুমি পেরিয়ে যাচ্ছ এ ব্রুক, ব্রুক মানে হচ্ছে ছোট নদী, অর্থাৎ ছোট নদীর ব্রিজ ক্রস করে যাচ্ছ মাথায় খুব শক্তভাবে শস্যের বোঝা নিয়ে। অথবা বাই এ সাইডার প্রেস, সাইডার প্রেস মানে হচ্ছে যে যন্ত্রের দ্বারা যে জুস হয়, জুসগুলো যে যন্ত্রের দ্বারা তৈরি করা হয়, অর্থাৎ ফল থেকে যে জুস যে ট্রান্সফার করে, অর্থাৎ ফলের রস যে যন্ত্রের সাহায্যে বের করা হয় সেই যন্ত্রটাকে বলা হচ্ছে সাইডার প্রেস। অর্থাৎ অথবা বাই এ সাইডার প্রেস উইথ পেশেন্ট লুক দাও ওয়াচেস্ট দ্য লাস্ট ওজিংস আওয়ার্স বাই আওয়ার্স। অর্থাৎ এটাতে তিনি বলতে চাইছেন যে খুব পেশেন্ট লুক, অর্থাৎ খুব ধৈর্য সহকারে তুমি একটা ওই জুস সংগ্রহকারী যন্ত্রের পাশে বসে দাও ওয়াচেস্ট দেখছো দ্য লাস্ট ওজিংস মানে হচ্ছে ড্রপস, লাস্ট ড্রপ অফ দি আওয়ার্স বাই আওয়ার্স। অর্থাৎ একটা ফল থেকে যখন জুস বের হচ্ছে সেই জুস বের হওয়ার লাস্ট ড্রপ অফ দি তুমি যেন খুব ধৈর্য নিয়ে দেখছো। এবং এইটার দ্বারা তিনি বোঝাতে চাইছেন যে তুমি খুব ধৈর্যশীল, তোমার ধৈর্যের বাঁধ নেই, কোনো সীমা পরিসীমা নেই। এবং এই প্যারাটাতে আমরা দেখতে পেলাম মেনলি একজন শস্য সংগ্রহকারী বা একটা সিজন অফ হারভেস্টিং হিসেবে তিনি বর্ণনা করেছেন। এবার আমরা দেখব থার্ড স্ট্যান্জাটি, হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং। এবার তিনি কোশ্চেন করছেন, জন কিটস আটাম সিজনকে কোশ্চেন করছেন যে হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং, আচ্ছা বসন্তের সেই সুন্দর গান কোথায়? অর্থাৎ বসন্তকালের যে প্রাকৃতিক আবহাওয়া অর্থাৎ প্রকৃতির গান সেটা কিন্তু খুব মর্মস্পর্শী, হৃদয় ছুঁয়ে যায় এরকম। সেই জন্য যেহেতু আটাম সিজনে এইটা কবি দেখতে পাচ্ছেন, এইটার অভাব দেখতে পাচ্ছেন, তাই কবি আটামকে কোশ্চেন করছেন যে বসন্তের গান তোমার ঋতুতে কোথায়? এই হোয়ার আর দে, এই তারা এখন কোথায়? অর্থাৎ বসন্তের গানটা কোথায়? তোমার সিজনে বসন্তের গান নেই। তারপরেই তিনি বলছেন থিঙ্ক নট অফ দেম। আবার তিনি বলছেন আটামকে যে সেই সম্পর্কে ভেবো না, থিঙ্ক নট অফ দেম, এই নিয়ে তুমি ভেবো না যে তোমার কি নেই। দাউ হ্যাস্ট দাই মিউজিক টু, তোমার যেটা আছে তোমারও কিন্তু কিছু মিউজিক আছে। অর্থাৎ এই লাইনটার দ্বারা বোঝাতে চাইছেন যে দ্য পোয়েট্রি অফ আর্ট বা দ্য মিউজিক অফ আর্থ ইজ নেভার ডেড। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে প্রকৃতির গান কখনো শেষ হবে না। আচ্ছা, এটা তিনি কিন্তু সান্ত্বনা দিচ্ছেন। জন কিটস প্রথমে কিন্তু এস্টাবলিশ করেননি অ্যাজ এ পোয়েট, তিনি প্রচুর ভাবনা চিন্তা নিয়ে কবিতা লিখতেন কিন্তু তিনি ফ্লপ খেয়ে যেতেন। এটার দ্বারা কিন্তু তিনি আটামকে সান্ত্বনা দেওয়ার মাধ্যমে তিনি কিন্তু নিজেও সান্ত্বনা নিচ্ছেন নিজের লেখনির দ্বারা। প্রথম লাইনেই তিনি বললেন যে তোমার কি নেই, অর্থাৎ আটাম সিজনের কি শর্টকামিংস, আটাম সিজনের কি নেই। সেকেন্ড লাইনে তিনি বলছেন, সান্ত্বনা দিচ্ছেন যে এইসব নিয়ে তুমি ভেবো না, তোমার যা আছে তা অন্যের নেই, অন্যের যা আছে তা তোমার থাকার কথা নয়। অর্থাৎ তোমার যা আছে তুমি তাই নিয়ে স্যাটিসফাই থাকো, এটাই হচ্ছে একটা মোরাল, এটাই হচ্ছে শেষ যে স্ট্যান্ডে তার মোরাল। তারপরের লাইন দেখো, হোয়াইল বেয়ার্ড ক্লাউডস ব্লুম দ্য সফট ড্রাইং ডে। বেয়ার্ড ক্লাউডস মানে কি? দেখবে যখন সূর্যাস্ত হয় পশ্চিম আকাশে তখন আকাশে কিন্তু মেঘ থাকে না, সেই যে মেঘ থাকে না সেই অবস্থায় আকাশটাকে দেখতে এত সুন্দর মনে হয়, সেইটাকে বলছে বেয়ার্ড ক্লাউডস। অর্থাৎ মেঘহীন যে সুন্দর অবস্থা, যে গধূলির সময় সূর্যাস্তের সময়, সেটা কিন্তু তোমার আছে ব্লুম, সেটা যেন ফুলের মতো প্রস্ফুটিত হয় দ্য সফট ডাইং ডে। এবং এই দিনটা কিন্তু খুব সফট অর্থাৎ খুব মনোরম ভাবে খুব সুন্দর ভাবে যেন এই দিনটা শেষ হয় সেই সুন্দর বেয়ার্ড ক্লাউডসের দ্বারা। অর্থাৎ পশ্চিম আকাশে সূর্যাস্তের সময় কোনো মেঘ থাকে না এবং সেই ভাঙা ভাঙা যে সুন্দর দৃশ্য, সেই দৃশ্যের দ্বারা খুব সুন্দরভাবে কিন্তু খুব মনোরম ভাবে এই দিনটা কিন্তু শেষ হয়। সেই জন্য সফট ডাইং ডে, অর্থাৎ দিনটা খুব সফটলি খুব মনোরম ভাবে শেষ হয়। অ্যান্ড টাচ দ্য স্টাবেল প্লেন্স উইথ রোজি হিউ। স্টাবেল প্ল্যান্স মানে হচ্ছে
স্টাবল, অর্থাৎ ফসল কাটা হয়ে গেছে এরকম মাঠ, তাকে বলা হয় স্টাবেল প্লেন্স। অর্থাৎ ফসল কাটা হয়ে গেছে এরকম মাঠের পর মাঠ, সেই মাঠের ওপরে যেন রোজি হিউ, এই সূর্যাস্তের সময় যে সুন্দর একটা গোলাপি আভা, যে সুন্দর একটা লাল গোলাপি আভা, সেই আভাটা যেন ফসল কাটা মাঠের ওপর যেন ছুঁয়ে যাচ্ছে। দেন ইন এ ওয়েলফুল কোয়ার দ্য স্মল gnats mourn। ওয়েলফুল কোয়ার, ওয়েলফুল কোয়ার মানে হচ্ছে দুঃখের গান। দ্য স্মল gnats মানে হচ্ছে ডাঁস মাছি। মর্ন মানে হচ্ছে গুনগুন করে গান করা, অর্থাৎ ডাঁস মাছিরা গুনগুন করে গান গাইছে। এমং কোথায় না, এমং দ্য রিভার স্যালোজ। রিভার স্যালোজ মানে কি? আগাছা, অর্থাৎ ছোট ছোট জলাশয় বা নদীর কাছাকাছি দেখবে প্রচুর আগাছা জন্মায় জলের মধ্যে, এবং তাদের ওপরে বসে ডাঁস মাছিগুলো কিন্তু গুনগুন করে দুঃখের গান গাইছে। তারা দুঃখের গান গাইছে কেন? বর্ন অ্যালোপ্ট or sinking as the light wind leaves or dies। born aloft মানে কি? মানে এই যে হাওয়া দিচ্ছে, or sinking, হাওয়া দিচ্ছে, আগে আমরা দেখলাম যে হাওয়াতে নড়ছে, এবার যখন এই যে নদীর মধ্যে আগাছাগুলো হাওয়া দিচ্ছে, তখন সেই আগাছাগুলো ঢেলে পড়ছে এবং জলে ডুবে যাচ্ছে, আবার কখনো কখনো কিন্তু উঠে যাচ্ছে। সেজন্য বলছে যে বর্ন অ্যালফট, কখনো কখনো উপরে উঠছে, অ্যালফট মানে উপরে ওঠা, অর সিঙ্কিং কখনো কখনো ডুবে যাচ্ছে, অ্যাজ দ্য লাইট উইন্ড লিভস অর ডাইজ। এই জন্য, কারণ কখনো এই যে লাইট উইন্ড, অল্প মৃদুমন্দ বাতাস যেন বইছে, সেই জন্য তারা দুঃখের গান গাইছে, কারণ ডাঁস মাছিগুলো সারাক্ষণ বসে থাকতে পারছে না। যখন গাছগুলো ডুবে যাচ্ছে আগাছাগুলো, তখন তাদেরকে উঠতে হচ্ছে, আবার গাছগুলো যখন উঠছে তারা আবার যেন আগাছার উপরে বসছে এবং দুঃখের গান গাইছে। and full grown lambs loud bleat from hilly bourne। ফুল গ্রোন ল্যাম্ব অর্থাৎ পরিপক্ক বা পূর্ণ বয়স্ক একটা ভেড়া, তারা কি করছে? লাউড ব্লিট, খুব জোরে চিৎকার করছে, ফ্রম দ্য হিলি বোর্ন, দেখো ওই প্রান্ত থেকে। হিলি বোর্ন মানে হচ্ছে পাহাড়ের প্রান্ত থেকে, ওই দেখো প্রান্ত থেকে, পাহাড়ের প্রান্ত থেকে যেন একটা ভেড়া বা অনেকগুলো ভেড়া বা ভেড়ার দল যেন খুব জোরে চিৎকার করছে। এই ভেড়ার চিৎকারটা কিন্তু কবির কাছে খুব মনোরম মনে হয়েছে। তারপর কি করছে না, হেজ ক্রিকেট সিং অ্যান্ড নাও উইথ ট্রিবল সফট দ্য রেড ব্রেস্ট হুইসেলস ফ্রম এ গার্ডেন ক্রপ্ট। হেজ ক্রিকেট সিং, হেজ ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকা, সন্ধ্যাবেলা ঝিঝি পোকা ডাকছে, তারা গান করছে। অ্যান্ড নাও আবার উইথ ট্রিবল সফট দ্য রেড ব্রেস্ট হুইসেলস ফ্রম দ্য গার্ডেন ক্রপ্ট। গার্ডেন ক্রপ্ট মানে হচ্ছে যে মাঠ, দিগন্ত বিস্তৃত যে মাঠ, সেই মাঠগুলোকে বলা হচ্ছে গার্ডেন ক্রপ্ট। সেখান থেকে যেন গায়কী পাখি, অর্থাৎ যে পাখিগুলো গান গায় তারা যেন গান করছে। ট্রিবল সফট মানে খুব, ট্রিবল সফট, সফট মানে হচ্ছে খুব সফটলি, খুব মনোরমভাবে, আলতোভাবে। ট্রিবল কথাটা ব্যবহার করা হয়েছে মনোরমটাকে আরো মনোরম বোঝাতে, অর্থাৎ খুবই মনোরমভাবে গায়কী পাখিরা দূর দিগন্ত বিস্তৃত মাঠ থেকে যেন গান গাইছে এবং কবি সেটাকে উপলব্ধি করছেন। লাস্ট লাইন, অ্যান্ড গ্যাদারিং স্যালোজ টুইটার ইন দ্য স্কাইজ। এবং গ্যাদারিং স্যালোজ, চড়ুই পাখিগুলো, ওই দেখো আকাশের চড়ুই পাখিগুলো গান করতে করতে, কিচির মিচির করতে করতে যেন একদিক থেকে অন্যদিকে উড়ে চলে যাচ্ছে। অর্থাৎ শেষ স্ট্যাঞ্জাতে আমরা দেখলাম যে কি কি নেই, অর্থাৎ একটা জিনিস দেখতে পেলাম যেটা কিন্তু স্প্রিংয়ের যে গান সেটা কিন্তু এই ঋতুতে নেই, কিন্তু এই ঋতুর যা আছে, সুন্দর আকাশ আছে, এই যে সুন্দর গ্ন্যাটসদের যে গান সেটা আছে, সুন্দর যে হেজ ক্রিকেটের গান আছে সেগুলো আছে, কিন্তু সেইগুলো আবার আটামের নেই, সেগুলো আটামের আছে, সেগুলো কিন্তু আবার স্প্রিং এর নেই। অর্থাৎ শেষ স্ট্যাঞ্জার দ্বারা কবি এটাই বোঝাতে চাইলেন যে মানুষের যা আছে সেটা কিন্তু একটা মানুষের আছে, সেটা অন্যর নেই, অর্থাৎ যা আছে সে নিয়েই স্যাটিসফাইড থাকা দরকার। তাই কবি নিজেকেই এটা সান্ত্বনা দিলেন যে তুমি লিখছো অথচ তুমি স্ট্যাবলিশ করছো না, এটা কোনো ব্যাপার না, তুমি লিখে যাও, তুমি তোমার কাজ করে যাও, ফল নিয়ে ভেবো না। এটা হচ্ছে এই কবিতার শেষ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি তোমাদের ভালো লাগে লাইক করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ।